পোস্ট অপারেশন প্রথম ২ মাস থেকে ৩ মাস ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ এই সময় যদি আপনার ইনফেকশন হয়, আপনাকে ভোগাবে। আজকালকার দিনে লাইফস্টাইলটা বড্ড সেডেন্টারি হয়ে গেছে। আমরা বাজারে যেতে গেলেও বাইক ব্যবহার করছি। হাঁটা চলাটা আমরা প্রায় ভুলেই গেছি। হাঁটা চলার একটা ভীষণ বড় ভ্যালু আছে। চিকিৎসক হওয়াটা আমার বাই চয়েস নয়। জয়েন্টে আমার ইঞ্জিনিয়ারিংয়েও খুব ভালো র্যাঙ্ক ছিল। আমি চিকিৎসক হয়েছি এবং পরে আমি দেখেছি না, আমি এর জন্য কোনো ডিপেন্ড করিনি। বরঞ্চ যখন একটা পেশেন্ট সুস্থ হয়ে আমাকে এসে বলে যে, "স্যার আপনার জন্যই আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি।" মানে দ্যাট ইজ দ্য মোটিভেশন। তো অ্যাজ আ ডক্টর আমার মনে হয় সেখানে আমি যদি একটা হিউম্যানিটি দেখাতে পারি, এই কিছু সাধারণ কথা, কিছু পেশেন্টের পাশে থাকার যে বার্তা, এটা দিলে পেশেন্ট পার্টির অনেকটা চিন্তা রিলিভ হয়ে যায়। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে ধরুন এই যে নি অপারেশন বলুন বা যে কোনো আমাদের হাড়ের অপারেশন বলুন, সেখানে দেখা যাচ্ছে যে অপারেশন হওয়ার হয়তো ৩ বছর ৪ বছর ৫ বছর বাদে আবার একটা ক্রিটিক্যালিটিস দেখা যাচ্ছে বা অসুবিধা হচ্ছে পেশেন্টের, কোথাও ইনফেকশন হয়ে যাচ্ছে, ব্লা ব্লা ব্লা। তো এই পোস্ট সার্জারি কেয়ারগুলো আপনারা কি মেনটেন করতে বলেন? আর যদি না কেউ পেশেন্ট মেনটেন করে, সেখান থেকে কি কি জটিলতা আপনারা লক্ষ্য করেছেন সৃষ্টি হওয়ার জন্য? পোস্ট অপারেশন প্রথম ২ মাস থেকে ৩ মাস ভীষণ ইম্পর্ট্যান্ট একজন ডক্টরের কাছে, একজন পেশেন্টের কাছে। ওকে। কারণ এই সময় যদি আপনার ইনফেকশন হয়, সেটা আপনাকে ভোগাবে। তো প্রথম ৩ মাস পোস্ট অপারেটিভ কেয়ার ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি যেকোনো জায়গায় যদি অপারেশন করেন, দেখবেন ডাক্তারবাবু আপনাকে ড্রেসিং করার কথা বলেন, জায়গাটাকে পরিষ্কার রাখার কথা বলেন, নিয়মিত ওষুধ খেতে বলেন, কিছু ব্যায়াম আছে এগুলো করতে বলেন। তো এইগুলো যদি আপনি না করেন, তাহলে আপনার পোস্ট অপারেটিভ যে রেজাল্টটা আপনি এক্সপেক্ট করছেন অপারেশনের পরে, সেটা নাও আসতে পারে। ওকে। আগেকার দিনে ধরুন আমরা যে ইমপ্ল্যান্ট ব্যবহার করতাম, এটা খুব কমন কোয়েশ্চেন, যেটা তবু এই ইমপ্ল্যান্টটা খুলতে হবে কিনা? আগেকার দিনে যে ইমপ্ল্যান্ট ব্যবহার হতো সেগুলো স্টিলের ইমপ্ল্যান্ট ছিল। সেগুলো খুলতে হতো, কারণ সেগুলোতে এমআরআই ফ্রেন্ডলি ছিল না। কিন্তু এখন সেরকম কোনো আর নিয়ম নেই। এখন যে ইমপ্ল্যান্ট এসেছে খুবই মডার্নাইজড ইমপ্ল্যান্ট, টাইটানিয়াম ইমপ্ল্যান্ট আছে, এলআরভিএম ইমপ্ল্যান্ট আছে। এগুলো খুলতে হয় না। আনলেস আনটিল ইন্ডিকেটেড। যদি আপনার খুব অসুবিধে করছে, সেক্ষেত্রে এটা খুলতে হয়, আদারওয়াইজ খোলার কোনো দরকার নেই। ওকে। পোস্ট অপারেটিভ কেয়ার যেটা, সেটা মোটামুটি আপনার ১.৫ থেকে ২ বছর স্থায়ী হওয়া উচিত। কারণ কি, একটা হাড় রিমডেল হয়ে ঠিক হতে ১.৫ থেকে ২ বছর সময় লাগে। তো ২ বছর পরে আপনি জায়গাটাকে ইগনোর করতে পারেন না, ঠিক আছে আমার আর কোনো অসুবিধা হবে না। কিন্তু ইনফেকশনের ক্ষেত্রে এই কথাটা খাটে না। ইনফেকশন আপনার ৫ বছর পরেও হতে পারে, ১০ বছর পরেও হতে পারে। কারণ আপনি এমন একটা জিনিস শরীরে লাগাচ্ছেন, যে মেটালটা আপনার শরীরের এটা একটা ফরেন বডি, এটা আপনার শরীরের কাছে। তো শরীর সেটা সবসময় অ্যাকসেপ্ট নাও করতে পারে। এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে প্লেট রিমুভাল বা টাইটানিয়াম প্লেট ইত্যাদি, এখানে কি এজ একটা ফ্যাক্টর? মানে যে ধরুন কম বয়স্ক কারো যদি ফ্র্যাকচার হলো, তিনি খুলে নিতে পারেন। আবার যদি ধরুন ৬০ ঊর্ধ্ব কোনো পুরুষ বা বিশেষ করে মহিলা যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে আপনারা খোলেন না, এরম কি কোনো এজ ফ্যাক্টর আছে বা না, জেন্ডার অবভিয়াসলি ফ্যাক্টর একটা রয়েছে? ব্যাপার থাকে। ধরুন আপনি একটা ৬০ বছরের উপরে সেই পেশেন্টের আপনার মেডিকেল ইস্যুস প্রচুর থাকবে। সো আপনি যদি একটা ২য় অপারেশন করার কথা বলেন, ধরুন প্লেট করুন বা যাই লাগান, সেটা আবার যদি খুলতে হয়, তা ওনাকে সেই সেম প্রসিডিউর এর মধ্যে দিয়ে যেতে হবে। সেই অ্যানেসথেসিয়া, সেই ততটা কাটা, সেই আবার সেলাই, আবার ঘা শুকানোর ব্যাপার। সো বয়স্কদের মানুষদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা বলি যে, যদি কোনো দরকার না হয়, খোলার কোনো দরকার নেই। কিন্তু কম বয়সীদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ধরুন আপনার হাতে মানে কাঁধে একটা প্লেট লাগানো আছে, বা আপনার অলিক্রেননে এখানে একটা প্লেট লাগানো আছে। সেটা কিন্তু ইচ অ্যান্ড এভরি টাইম আপনি যদি কাঁধের প্লেট এখানে করেছেন, সো আপনি কাঁধের ব্যাগ নিতে পারবেন না। নিলে মনে হবে এখানে একটা প্লেট আছে, আমার অস্বস্তি হচ্ছে। এটা এখানে অলিক্রেননের প্লেট আছে। তো এই যে আপনি যখন কনুইটা টেবিলের উপর রাখবেন, তখন এখানে আপনি প্যালপেট করতে পারবেন, বুঝতে পারবেন, আপনার অস্বস্তি হবে যে এখানে একটা প্লেট আছে। টক করে আওয়াজ হবে। আওয়াজ হবে না, বাট ইউ ক্যান ফিল দ্যাট যে কিছু একটা সামথিং আলাদা জিনিস আমার আছে। ইটস
নর্মাল। হুম হুম তো এদের ক্ষেত্রে আমরা বলি যদি আপনার অসুবিধা হয় তো বের করে নেওয়া ভালো। নি রিপ্লেসমেন্ট বা এখন যে আধুনিক চিকিৎসা ব্যবস্থাগুলো আছে সেখানে এরকম কি হয় যে পেশেন্টকে আরো একবার ফিরে আসতে হলো, অপারেশন করতে হলো, বা তার কিছু পোস্ট সার্জারি কেয়ারনেসের অভাবে তার সমস্যা হচ্ছে? আজকালকার দিনে আহ, আমরা রিপ্লেসমেন্ট প্রচুর করি। আহ, একটা ডেটা আপনাকে বলছি, আমাদের সারা ভারতবর্ষে অলমোস্ট 3 লাখ রিপ্লেসমেন্ট হয় প্রতি বছর। আমাদের যদি ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইনফেকশন রেট নিই সেটা হচ্ছে 1 to 2%। ওকে। হুম, সো অলমোস্ট 5 to 6,000 কেস আপনার প্রতি বছর ইনফেকশন হওয়ার কথা, এবং সেটা হচ্ছে। তো এই মানুষগুলো কিন্তু ভাবছেন যে আমাদের জীবন শেষ, আমাদের হাঁটুর ইনফেকশন হয়ে গেছে মানে আমরা ঠিক হব না, এরকম ব্যাপারটা মোটেই নয়। যে কোনো অপারেশনই যদি ধরুন ইনফেকশন হয়, বা অনেক সময় ইনফেকশন না হলেও অ্যাসেপ্টিক লুজনিং বলে একটা টার্ম আছে, যেখানে সিমেন্টের জন্য ইমপ্ল্যান্টটা নিজে নিজেই লুজ হয়ে যায়, বা আপনি যে ইনসার্টটা প্লাস্টিক ইনসার্টটা দিয়েছেন সেটা তাড়াতাড়ি ক্ষয়ে গেছে, বা মেটাল অ্যালার্জির জন্য আপনার অসুবিধা হচ্ছে। তো এই সব ক্ষেত্রে আমরা রিভিশন নি রিপ্লেসমেন্ট বা রিভিশন হিপ রিপ্লেসমেন্ট করে থাকি, এবং আপনি ভালোভাবেই হাঁটাচলা করতে পারবেন। এরকম নয় যে আপনার ইনফেকশন হয়ে গেল মানে জীবন শেষ হয়ে গেল, এরকমটা মোটেই না। সো ভয় পাওয়ার কিছু নেই। আমি একটা কথাই একটা বার্তাই দিতে চাইবো যে রিপ্লেসমেন্ট, হাঁটুর রিপ্লেসমেন্ট কিন্তু লাস্ট স্টেজ অফ আর্থ্রাইটিস। হুম একটা আম আপনি যদি কাঁচা খান সেটাও খারাপ লাগবে, আর যদি খুব বেশি পাকা খান সেটাও খারাপ লাগবে। সো ঠিক সময়ে আমটা পাকা খেতে যে যে টেস্ট আপনি পাবেন, হাঁটুর অপারেশনেও সেরকম টাইম আছে। এই অপটিমাম টাইমে ওই পজিশনে যদি আপনি অপারেশন করেন তাহলে আপনার বেস্ট রেজাল্ট হবে। আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে ধরুন যারা 35-40-এর কোটায় আছে, যারা আগামী 20 বছর বাদে গিয়ে বয়স্ক বা প্রাপ্ত মানে বৃদ্ধ হতে চলেছে 30 বছর বাদে গিয়ে, এমন কোনো মানে লাইফস্টাইল হ্যাবিট আছে যেটার মাধ্যমে আমরা ফিউচারে এই সমস্যাটা অ্যাভয়েড করতে পারি? আমার মনে হয় আজকালকার দিনে লাইফস্টাইলটা বড্ড সেডেন্টারি হয়ে গেছে। আমরা নিজেদের গাড়ি, বাইক ব্যবহার করছি, বাজারে যেতে গেলেও বাইক ব্যবহার করছি, হুম হাঁটা চলাটা আমরা প্রায় ভুলেই গেছি। হুম সো হাঁটা চলার একটা ভীষণ বড় ভ্যালু আছে। আপনি সকালে একটু মর্নিং ওয়াক করুন, একটু এক্সারসাইজ করুন। ওভারওয়েট, এটা একটা আর্থ্রাইটিসের উপর বিশাল বড় ফ্যাক্টর আছে। তো ওয়েটটাকে নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখুন, যে যেটা করলে আপনার যেটা আপনার বিএমআই আছে সেই হিসাবে ওয়েটটাকে রাখতে হবে। জাঙ্ক ফুডস একদম খাওয়া যাবে না। জাঙ্ক ফুডসটা আমাদের ভীষণ বিপদ করছে। সো স্টিক টু আওয়ার নরমাল ফুড, নরমাল হোম ফুড। এবং রেগুলার আমরা যে একটু সূর্যের আলো লাগানো। ওকে, রাইট। আমাদের দেখা যায় যে আমাদের, আপনি যদি ইন্ডিয়ান পপুলেশন বলেন, ইভেন ডক্টরসদের মধ্যেও কিছুদিন আগে একটা স্টাডি হয়েছিল যে ডাক্তারসদের মধ্যে ভিটামিন ডি, আমরা তো ভিটামিন ডি নিয়ে সবাইকে বলে বেড়াই ভিটামিন ডি খান, প্রেসক্রিপশন করছি, কিন্তু আপনি অবাক হবেন যে ডক্টরসদের মধ্যে 90% লোকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। এটা কি রোদ একদম গায়ে না লাগানোর জন্য? আহ, দুটো জিনিস আমরা বলি, ভিটামিন ডি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সোর্স। ভিটামিন ডির সবচেয়ে বড় সোর্স হচ্ছে সূর্যের আলো। হুম কিন্তু ইন্ডিয়ান পপুলেশনে অ্যাকচুয়ালি আমাদের শরীর, আমরা মানে আমরা ব্রাউন, সো মেলানিন আমাদের শরীরে বেশি থাকে। তো মেলানিন হচ্ছে এমন একটা পিগমেন্ট যেটা ভিটামিন ডি তৈরি করতে বাধা দেয়। সো বাই জেনেটিক আমরা ইন্ডিয়ানরা সূর্যের আলো দিয়ে ভিটামিন ডি তৈরি করতে পারি না, পারলেও খুব বেশি ক্ষমতা পারি কম। না। হুম ওকে, সো আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু ডায়েটারি ফুড সাপ্লিমেন্ট যার মধ্যে ভিটামিন ডি আছে সেগুলো খেতে হবে। ধরুন আপনি প্রতিদিন দুধ বা দুধের যে কোনো প্রোডাক্টস, আপনি টক দই খান বা ভিটামিন ডি পনির আছে। খান, এগুলো খান, ছোট মাছ খান, আহ, আপনি যদি ড্রাই ফ্রুটস একটু খান, এগুলোতে প্রচুর ভিটামিন ডি থাকে।
সো আই থিংক এইগুলো মেনটেন করলেই আমাদের যথেষ্ট আমাদের নরমাল ইয়ের জন্য। এবার আগামী ভবিষ্যতে আগামী ভবিষ্যতের জন্য সমস্যা আমাদের একদম। আসার সম্ভাবনা কম। আরেকটা হচ্ছে যে ফ্র্যাকচার হয়ে গেলে ধরুন একটা তো বয়স বাড়ার সাথে সাথে এগুলো সেরে ওঠার সময় সম্ভাবনা এগুলো তো কমে আসে। তো সেক্ষেত্রে যারা বৃদ্ধ বাড়িতে যাদের মানুষ রয়েছে যেমন ধরুন 60s অ্যাবভ যাদের বাড়িতে বাবা মা কিংবা দাদু ঠাকুমারা রয়েছেন, এই তাদের জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত যাতে এই হাড় সংক্রান্ত জটিলতা তাদের জীবনে না আসে, এবং এই জটিলতা আসার জন্য বিশেষ করে তাদের যত না অসুবিধা হয় তার থেকে অনেক বেশি বাড়িতে যারা এখনো কর্মক্ষম যারা 30s 40s এ রয়েছে তারা বেশি ভুক্তভোগী, কারণ একটা পেশেন্ট বিছানায় শয্যাশায়ী হয়ে গেলে তার কেয়ার করা ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যাজনক। এটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ধরুন যেসব ভাঙা বয়স্ক মানুষরা ভেঙে আমাদের কাছে আসেন, হুম তাদের ইউজুয়ালি দু ধরনের কারণে ভাঙে। একটা হচ্ছে সিম্পল, আমি বাথরুমে যাচ্ছি পড়ে গেছি পিছলে, আমার কোমরের হাড়টা ভেঙেছে। বাড়িতে কুকুর ছিল, কুকুরের সাথে পায়ে পা লেগে আমি পড়ে গেছি। হুম সিঁড়ি দেখতে পারিনি, সিঁড়িটা বুঝতে পারিনি আছে বলে সেটা পড়ে গেছি। অথবা পিওর অ্যাক্সিডেন্ট, যেটা আমার কোনো কারণই ছিল না, কোনো দোষই ছিল না, আমি পড়ে গেছি। তো যেটা অ্যাক্সিডেন্ট সেটার উপর আপনার কোনো হাত নেই। হুম কিন্তু বাকি আমি যেটা সবাইকে বলবো, বিশেষ করে বয়স্ক মানুষ যেসব বাড়িতে আছেন, প্রপার লাইটিং ভীষণ জরুরি। স্টেয়ারকেস, রাত্রিবেলা আপনি যে বাথরুম যাবেন, এবং এরা এই ফ্র্যাকচারগুলো ইউজুয়ালি দেখা যায় ভোর রাতের দিকে হয়, হুম যখন আপনি ঘুম ঘুম চোখে বাথরুম যাচ্ছেন, পড়ে যাচ্ছেন। সো বাথরুমে যদি পারেন আপনি এমন একটা আলো জ্বেলে রাখুন যেটা সারা রাত জ্বললে আপনার অসুবিধা হবে না। বাথরুমে একটা সাইড রেলিং রাখা, যেটা ধরে বয়স্ক মানুষরা বাথরুমে যেতে পারেন, এবং প্রপার অ্যাম্বিয়েন্স লাইটিং। যদি আপনার মেডিকেল কোনো ইস্যু থাকে, যে আপনার উঠতে গেলে হঠাৎ মাথা ঘুরে যাচ্ছে বা আপনি ব্ল্যাক আউট দেখছেন, তার প্রপার চিকিৎসা, এইগুলো করলে আমার মনে হয় এই যে ফল, মানে যেগুলো হুম নন অ্যাক্সিডেন্টাল ফল বলবো আর কি, যেগুলো আপনি হয়তো প্রিভেন্টেবল ফলের মধ্যেও পড়তে পারেন, যেগুলো আমরা প্রিভেন্ট হয়তো করতে পারতাম, হুম সেটা হয়তো আটকানো যাবে। আটকানো যেতে পারে। চিকিৎসা শাস্ত্র নিয়ে অনেক কথা হলো। আহ এবার একটু ব্যক্তিগত একটা জায়গায় আসি, সেটা হচ্ছে খানাকুল থেকে চিকিৎসক হওয়া। সো সে সামথিং অ্যাবাউট ইউর জার্নি। খানাকুলে আমাদের দেশের বাড়ি হলেও আমার পড়াশোনা কলকাতাতেই। আচ্ছা, বাবা যেখানে চাকরি করতেন, আমরা থাকতাম শিয়ালদায়। ওকে। ওখান থেকে ডেইলি স্কুলে যাওয়া, আমি বাংলা মিডিয়াম স্কুলেই পড়েছি। তো এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়ে তারপর জয়েন্ট এন্ট্রান্স। চিকিৎসক হওয়াটা আমার বাই চয়েস নয়। আমাদের সময় তখন জয়েন্টে আমার ইঞ্জিনিয়ারিংয়েও খুব ভালো র্যাঙ্ক ছিল, বাট আমি চিকিৎসক হয়েছি, এবং পরে আমি দেখেছি না, আমি এর জন্য কোনো ডিপেন্ড করিনি। বরঞ্চ যখন একটা পেশেন্ট সুস্থ হয়ে আমাকে এসে বলে যে স্যার আপনার জন্যই আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি, হুম আমি একটা গল্প বলি। হুম আমাদের রাত্রিবেলা একদিন হঠাৎ এমার্জেন্সিতে ফোন এলো, একটি পেশেন্ট আসছে, হুম ইয়ং মেয়ে। ও সিঁড়িতে আর কি, খিদিরপুরের দিকের বাড়ি, যেখানে আপনি দেখবেন ছাদের রেলিং থাকে না, পাশাপাশি খুব বাড়ি থাকে তো ছাদের রেলিং থাকে না, তো কম্বল মিলতে গিয়ে ওপর থেকে পড়ে গেছিল, আর অলমোস্ট আনকনসাস অবস্থায় আমাদের এমার্জেন্সি ঢুকলো। মাথায় ফ্র্যাকচার, ঘাড়ে ফ্র্যাকচার, পাঁজর ভেঙেছে, শিরদাঁড়া ভাঙা, এবং অর্থোপেডিক সার্জন আমার কাছে দুদিকে দুটো ফিমার বোন ভাঙা, একদিকে টিবিয়া হাড় ভাঙা, হাত ভাঙা। তো সেই মেয়েটি যখন 3 মাস পরে হুইল চেয়ারে এসে আমাকে বলল স্যার কেমন আছেন, সো মানে দ্যাটস দ্য মোটিভেশন, মানে সেটা আমি একটা ইঞ্জিনিয়ার হয়ে কখনো পেতাম না। এই মোটামুটি আহ, মানে আমার রোড সেফটি তো এখন একটা ইস্যু। মোটামুটি তো তাহলে প্রায়শই এরকম পেশেন্ট আসে যারা বাইক অ্যাক্সিডেন্ট বা গাড়ি তো আমি এমন অ্যাক্সিডেন্ট। একটা হসপিটালে কাজ করি যেটা টারশিয়ারি কেয়ার হসপিটাল, যেখানে আমাদের একটা খুব ভালো এমার্জেন্সি আসে, এমার্জেন্সি টিম আছে, তার সাথে উইথ গুড অর্থোপেডিক্স টিম, প্লাস্টিক সার্জারি টিম, নিউরো সার্জারি টিম, একটা মানে রোড সিএমআরআই এর ট্রমার কথা জন্য, বলছেন হ্যাঁ, আপনি। ভীষণ জরুরি। তো আমরা প্রায়শই এরকম পেয়ে থাকি, অ্যান্ড বাই গডস গ্রেস সবাই হাসি মুখেই বাড়ি যায়। হুম
অ্যাক্সিডেন্টাল পেশেন্ট যখন আসে তখন আপনাদের কাছে কোনটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়? মানে তারা তো একটা মেন্টাল ট্রমার মধ্যেও থাকে তখন। একদম এমার্জেন্সি যদি আপনি দেখেন, সো পেশেন্ট বাড়ির লোককে, ধরুন আমি যে মেয়েটির কথা বললাম, এর মাকে হ্যান্ডেল করা ইটস আ বিগ ইস্যু। এর বাড়ির লোককে, ফ্যামিলিকে হ্যান্ডেল করা বিগ ইস্যু। তো অ্যাজ আ ডক্টর আমার মনে হয় সেখানে আমি যদি একটা হিউম্যানিটি দেখাতে পারি যে না আপনার মেয়ে আমাদের হাতে আছে, অসুবিধা নেই, আপনি একদম মেয়েকে সুস্থ অবস্থায় পাবেন। এই কিছু, কিছু সাধারণ কথা, কিছু, কিছু পেশেন্টের পাশে থাকার যে বার্তা, এটা দিলে পেশেন্টের অনেকটা পেশেন্ট পার্টির অনেকটা চিন্তা রিলিভ হয়ে যায়। হুম, তার সাথে আমাদের তো পেশেন্টের কেয়ার, তো সেটা আপনি যে পেশেন্টই আসুক সেই পেশেন্টের কেয়ার তো যার যেরকম দরকার সেরকম তো হবেই। হুম, কিন্তু অ্যাজ আ ফ্যামিলি, আমার যদি কোনো বাড়ির লোকের কারো কিছু হয়, আমি এটাই এক্সপেক্ট করব যে ডাক্তারবাবু যেন আমার কাছে এসে বলে যে, "আমি আপনাকে, আপনার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার ফ্যামিলির লোককে একদম সুস্থ করে পাঠাবো। আপনি কোনো চিন্তা করবেন না। আ আমরা আপনাদের পাশে আছি।" সো দ্যাটস দ্য থিং। আমিও সেটাই পেশেন্ট পার্টিকে দেওয়ার চেষ্টা করি আবার। ধন্যবাদ ডাক্তারবাবু। এরকমভাবেই আমাদের পাশে থাকুন এবং এরকমভাবেই কখনো ইমার্জেন্সি বা কখনো প্রয়োজন পড়লে মানুষকে সুস্থ করে তুলুন। এটা একটা আপনারা সত্যি মহান কাজে রয়েছেন। অনেক, অনেক ধন্যবাদ ধন্যবাদ। আজকে সময় দেওয়ার আ জন্য। আমি সবাইকেই বলি, যারা বলেন আমাকে যে, "ডাক্তারবাবু উম আবার কবে দেখা হবে?" আমি বলছি, "ডাক্তারের সাথে দেখা তো হসপিটালে হয়। তো সেটা যত কম হয় ততই ভালো।" না আপনাদের প্রশ্ন নিয়ে কিন্তু আমার এমনি ডাক্তারবাবুর সাথে মাঝে, মাঝে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আজকে আসার জন্য।